টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট, ভারতে হাসিনার সাথে গোপন বৈঠক। প্রতিদিনের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন শুনবেন বিস্তারিত সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিটি রায় ঘোষণার প্রেক্ষিতে কলকাতার একটি স্থানে মিটিং করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা। সেখান থেকে আজ মঙ্গলবার বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। আওয়ামী নেতাস ইন এক্সাইল প্ল্যান স্টোয়ার ইন বাংলা শীর্ষক প্রতিবেদনে একথা লিখেছে ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য টাইমস অফ ইন্ডিয়া। তবে কলকাতার কোথায়, কোন ঠিকানায় ওই মিটিং হয়েছে তা জানায়নি পত্রিকাটি। সোমবার কেন্দ্রীয় কমিটির ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন দলটির এমন একজন সিনিয়র নেতা শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় সম্পর্কে বলেছেন, 5 আগস্টের পর থেকে এটা নির্ধারণ করে রাখা হয়েছিল, হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে ক্ষমতাসীনরা উন্মুখ হয়ে আছেন, তাই এ সময় তারা বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। এদিকে সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আপডেট পাওয়ার পর খবরের চ্যানেল এবং নিউজ পোর্টালগুলোতে আঠার মতো লেগেছিলেন। সন্ধ্যায় তিনি একটি বিবৃতি দিয়েছেন। বিকেল নাগাদ আদালতের রায় নিউজ চ্যানেল এবং অনলাইন নিউজ প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়ে। 2024 সালে ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া গণ অভ্যুত্থানকে নিয়ন্ত্রণে নিতে ঢাকায় শেখ হাসিনা প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন বলে আদালত তাকে অভিযুক্ত করে। ওবায়দুল কাদের আদালতের রায়কে একটি ক্যাঙ্গারু কোর্টের বিচারের নামে প্রহসন বলে আখ্যায়িত করেন। তিনি আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন, দাবি করেন আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নির্বাচন থেকে দূরে রাখতে মিথ্যা অভিযোগে এ মামলা করা হয়েছে। তিনি রায়কে প্রত্যাখ্যান করে বলেন, এতে আমরা বিস্মিত নই। সোমবার আওয়ামী লীগের জাতীয় কমিটির নেতারা এই বিচার এবং রায়কে শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখেন বলে বলা হয় রিপোর্টে। তাতে আরও বলা হয়, পাকিস্তানের কাছ থেকে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময়ের সমস্যা সমাধানের চেষ্টা করেছেন শেখ হাসিনা, এজন্য তার বিরুদ্ধে এই প্রতিশোধ। কেন্দ্রীয় কমিটির ওই নেতা আরও বলেন, শেখ হাসিনার অনুপস্থিতিতে এবং তার পক্ষে আমরা যেসব আইনজীবীকে প্রস্তাব করেছিলাম তাদের কাউকে আদালতে উপস্থিত হওয়ার অনুমতি না দেওয়ার মাধ্যমে বিচার হয়েছে। তার আত্মরক্ষার অধিকার সমুন্নত রাখা হয়নি। এই নেতা আদালত গঠনের কারণ নিয়ে প্রশ্ন তোলেন। ওবায়দুল কাদের বলেন, শীঘ্রই যমুনামুখী মার্চ করার জন্য আমরা আমাদের নেতাদের সঙ্গে আলোচনা করব এবং তার অনুমতি চাইব। দেশের গণতন্ত্র ফেরাতে এটা হবে অত্যন্ত কঠোর এক আন্দোলন। জাতিসংঘের প্রতিক্রিয়া। ওদিকে রায়ের প্রতিক্রিয়া জাতিসংঘের মানবাধিকার দফতর ইউএনএইচসিআর সব পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতায় পুনর্ব্যক্ত করেছে। গত জুলাইয়ে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্র আন্দোলন দ্রুত দেশজুড়ে ব্যাপক বিক্ষোভে পরিণত হয়, যা জাতীয় নিরাপত্তা বাহিনী সহিংসতা দমন করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। জাতিসংঘ নেতৃত্বাধীন এক তদন্তে পাওয়া গেছে যে গত বছরের জুলাই ও আগস্ট মাসে প্রায় 1400 জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে অনেক শিশুও ছিল। বিচারের রায়কে ভুক্তভোগীদের জন্য একটি মুহূর্ত আখ্যায়িত করে বিবৃতি দিয়েছে জাতিসংঘ। ওএইচসিআর এর রায়কে গত বছরের বিক্ষোভ দমনকালে সংঘটিত গুরুতর লঙ্ঘনের ভুক্তভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বর্ণনা করেছে। 2025 সালের ফেব্রুয়ারিতে প্রতিবেদন প্রকাশের পর থেকে ওএইচসিআর আন্তর্জাতিক মান অনুযায়ী দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা এবং ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে আসছে। প্রতিবেদনে দেখা গেছে, ক্ষমতায় টিকে থাকার স্বার্থে বাংলাদেশি প্রশাসন ক্রমবর্ধমান সহিংস পদ্ধতিতে বিক্ষোভ দমনে পদ্ধতিগতভাবে চেষ্টা করেছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক বলেন, আমরা যে সাক্ষ্য ও প্রমাণ সংগ্রহ করেছি তার রাষ্ট্রীয় সহিংসতা ও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের এক ভয়াবহ চিত্র তুলে ধরে, যা মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে গুরুতর রূপগুলোর মধ্যে পড়ে এবং যা আন্তর্জাতিক অপরাধ হিসাবে বিবেচিত হতে পারে। অ্যামনেস্টি যা বলছে। ওদিকে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদের অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগলেস ক্যালামার্ট বলেছেন, 2024 সালের জুলাই আগস্টের নেতৃত্বাধীন বিক্ষোভের সময় যেসব ভয়াবহ লঙ্ঘন এবং মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে তাদের জন্য তারা ব্যক্তিগতভাবে দায়ী। তাদের অবশ্যই স্বাধীন ও সুষ্ঠু বিচারের মাধ্যমে তদন্ত ও বিচারের আওতায় আনতে হবে, কিন্তু এই বিচার ও রায় কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়। ভুক্তভোগীদের প্রয়োজন ন্যায় বিচার ও জবাবদিহিতা, অথচ মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘনকে আরও বাড়িয়ে তোলে। এটি চূড়ান্ত নিষ্ঠুর, অমানবিক ও অপমানজনক শাস্তি এবং কোনো বিচার প্রক্রিয়ায় এর স্থান নেই। তিনি আরও বলেন, 2024 সালের জুলাই থেকে আগস্টের মধ্যে 1400 জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং হাজারো মানুষ আহত হয়েছেন। বেঁচে থাকা ব্যক্তি ও নিহতর পরিবারদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে প্রয়োজন সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানবাধিকার
মানদণ্ড সম্পন্ন বিচার প্রক্রিয়া, কিন্তু এর পরিবর্তে এই বিচারে হয়েছে এমন একটি আদালতে যাকে দীর্ঘদিন ধরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল স্বাধীনতার অভাব ও অন্যায্য বিচার প্রক্রিয়ার জন্য সমালোচনা করে এসেছে। তাছাড়া অনুপস্থিতিতে এই নজিরবিহীন দ্রুত বিচার ও রায় এত বড় জটিল মামলায় যথাযথ সুষ্ঠু বিচারের বিষয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করে। শেখ হাসিনাকে আদালত নিযুক্ত আইনজীবী দিয়ে প্রতিনিধিত্ব করানো হলেও আত্মপক্ষ সমর্থনের প্রস্তুতির সময় ছিল স্পষ্টতই অপ্রতুল। এর সঙ্গে যুক্ত হয়েছে এমন অভিযোগ যে পরস্পর বিরোধী প্রমাণ নিয়ে আসামিপক্ষকে জেরা করতে দেওয়া হয়নি, তা বিচারকে আরও অনিয়মের দিকে ঠেলে দিয়েছে। বাংলাদেশে এমন একটি বিচার ব্যবস্থা প্রয়োজন যা একেবারে নিখুঁত, ন্যায়সঙ্গত, সম্পূর্ণ নিরপেক্ষ, পক্ষপাতহীন এবং কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘনকারীদের জন্য মৃত্যুদণ্ড ব্যবহার করে না। টেলিগ্রাফের সম্পাদকীয়, নয়াদিল্লি ঢাকা সম্পর্কে ঝুঁকি। ওদিকে এ বিষয় নিয়ে ভারতের দ্য টেলিগ্রাফ পত্রিকা একটি সম্পাদকীয় প্রকাশ করেছে। এই শিরোনামে গ্রে জাস্টিস এডিটোরিয়াল অন বাংলাদেশ ট্রাইব্যুনালস ডেথ সেন্টেন্স অ্যাগেনস্ট ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার রায় দেশটির এক সময়ের শাসন ব্যবস্থার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জবাবদিহি নিশ্চিত করার প্রচেষ্টায় এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। কিন্তু বিচার প্রক্রিয়ার ধরন পূর্বনির্ধারিত বলেই মেনে নেওয়া যায় এবং অন্তর্বর্তী সরকারের প্রতিক্রিয়া এসবই দেশের বিপুল জনগোষ্ঠীর ন্যায় বিচারের আকাঙ্ক্ষাকে দুর্বল করে দিতে পারে এবং নয়াদিল্লি ঢাকা সম্পর্কের ইতিমধ্যেই উত্তেজনাপূর্ণ পরিবেশকেই আরও জটিল করে তোলার ঝুঁকি তৈরি করেছে। শেখ হাসিনাকে গত বছর তার সরকারের বিরুদ্ধে বিক্ষোভরত শত শত ছাত্র ও অন্যান্য বিরোধীদের হত্যার দায়ের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে, কিন্তু তার অনুপস্থিতিতে বিচার করা হয়েছে। 2024 সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতেই নির্বাসনে আছেন। শেখ হাসিনা কখনোই শক্তিশালী আইনি প্রতিনিধির দল ছিল না, বরং ট্রাইব্যুনালের রায়ও ছিল প্রায় অনুমেয়। মামলার গুণগত প্রমাণ যাই হোক না কেন, গোটা বিচার প্রক্রিয়াটি একটি পূর্বনির্ধারিত ফলাফল প্রদর্শনীমূলক বিচারের মতো দেখিয়েছে। পাশাপাশি রায় ঘোষণার পর সরকারের প্রতিক্রিয়াও হতাশাজনক। দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাশিকভাবেই ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে, কিন্তু তারা অনুরোধের পাশাপাশি হুমকিও জুড়ে দিয়েছে। শেখ হাসিনাকে তৎক্ষণাৎ প্রত্যর্পণ না করলে ঢাকার পক্ষ থেকে তা অবন্ধুসুলভ আচরণ হিসেবে দেখা হবে বলে সতর্ক করেছে। ভারতের প্রাথমিক প্রতিক্রিয়া তুলনামূলক সংযত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারত বাংলাদেশের মঙ্গলকামী এবং আলোচনার জন্য প্রস্তুত। তবুও ঢাকার কর্মকর্তারা নিশ্চয়ই জানেন, ভারত যদি সত্যিই শেখ হাসিনাকে ফেরত দেয়, তবে প্রকাশ্য বিবৃতি বা কঠোর ভাষার বদলে নীরব আড়ালের কূটনীতি তাদের সবচেয়ে কার্যকর, সম্ভবত একমাত্র পথ। দ্বিপাক্ষিক সম্পর্ককে কোনো একজন ব্যক্তিকে ঘিরে ফেলা ভুল। ভারত ও বাংলাদেশকে অবশ্যই পরস্পরের সঙ্গে কাজ করার পথ খুঁজে বের করতে হবে। এমনকি শেখ হাসিনার বিষয়ে মতপার্থক্য থাকলেও তাদের সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করে এই ভিন্নমতকে সামলে এগিয়ে যাওয়ার সক্ষমতার উপর। সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল যা বললেন। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার একজন ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় ছিল মঞ্চায়িত নাটক। একে তারা ক্যাঙ্গারু কোর্ট বলে অভিহিত করেছে। আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী হলেন হাসিনার ঘনিষ্ঠ সহযোগী এবং তার সরকারের সাবেক মন্ত্রী। তিনি এনডিটিভির কাছে অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত নেত্রীর বিরুদ্ধে দেয়া রায়টি আগেই লিখা রাখা ছিল এবং তাকে আত্মপক্ষ সমর্থনের ন্যায্য সুযোগ দেওয়া হয়নি। তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের প্রতি এখনও বাংলাদেশে জনসমর্থন রয়েছে। মহিবুল হাসান চৌধুরী বলেন, এটা ছিল এক সাজানো নাটক। তারা জানে এই রায় বাস্তবায়নযোগ্য নয়, তাই কিছু একটা দেখানোর জন্যই এই রায় দেওয়া হয়েছে। রায়ের আগে থেকেই লেখা ছিল। গত এক মাসে আদালতের চেয়ারম্যানও উপস্থিত ছিলেন না। তিনি আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন, বলেন অন্তর্বর্তী সরকার ট্রাইব্যুনালের আইন পরিবর্তনের কোনো বৈধতা রাখে না, অথচ তারা এই আইন বদলে আমাদের সবাইকেই ক্যাঙ্গারু কোর্টে বিচার করছে। তিনি অভিযোগ করেন, হাসিনার বিচার চলাকালে সরকার কোনো মানদণ্ডের প্রক্রিয়া অনুসরণ করেনি, এমনকি তার পক্ষে আইনজীবী বেছে নেওয়ার সুযোগও দেওয়া হয়নি। চৌধুরী বলেন, আমরা আমাদের পছন্দের আইনজীবী নিয়োগ দিতে পারিনি। আমাদের ফেরারি ঘোষণা করা হয়েছিল। ঢাকায় অনেক সিনিয়র আইনজীবী শেখ হাসিনার পক্ষে লড়তে চেয়েছিলেন, কিন্তু তাদের সবাইকে নিষেধ করা হয়। তাদের আদালত পর্যন্ত যেতে দেওয়া হয়নি। আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে সাবেক এই মন্ত্রী দাবি করেন, তার দল এখনও জনগণের সংখ্যাগরিষ্ঠ সমর্থন অর্জন করে আছে। তিনি বলেন, 1975 সালে আওয়ামী লীগ এটা দেখে আসছে, তখনও আমাদের নিষিদ্ধ করা হয়েছিল। আমরা ছাই থেকে উঠে দাঁড়িয়েছি, এবারও তাই করব। তিনি বলেন, সরকার যদি সত্যিই জনসমর্থন আত্মবিশ্বাসী হয়, তাহলে কেন তারা ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিচ্ছে না? শশী থারুর বললেন, উদ্বেগজনক।
ওদিকে ভারতের সিনিয়র কংগ্রেস নেতা শশী থারুর সোমবার বলেন, বাংলাদেশের অপসারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড পাওয়া খুবই উদ্বেগজনক। গত বছর আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতে পালিয়ে যান। সোমবার বাংলাদেশের একটি বিশেষ ট্রাইব্যুনাল তাকে তার অনুপস্থিতিতে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন। এনডিটিভি বলেছে, শশী থারুর এ নিয়ে সাংবাদিকদের বলেন, দেশে হোক বা বিদেশে আমি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডে বিশ্বাস করি না, তাই এই রায় আমাকে বিশেষভাবে হতাশ করেছে। কাউকে অনুপস্থিতিতে বিচার করা, যেখানে তিনি নিজেকে রক্ষা করার বা ব্যাখ্যা দেওয়ার সুযোগ পান না, তারপর তাকে মৃত্যুদণ্ড দেওয়া, অন্য দেশের বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য করা আমার জন্য সমুচিত নয়। কিন্তু এতটুকু বলতে পারি, এটা কোনোভাবেই ইতিবাচক ঘটনা বলে আমি মনে করি না। এটি অত্যন্ত উদ্বেগজনক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।